নমস্কার। খবরদার কথা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম দিবসে আগরতলা শহর কতটা মেতে উঠবে আমি জানি না, কিন্তু এক সময়ে এই রাজ্যে রবীন্দ্রনাথের শুভ পদার্পণকে কেন্দ্র করে যতবার তিনি এসেছেন তাকে সামনে রেখে, সেটাও একটা ইতিহাস, তাকে সামনে রেখেই এই শহর ব্যাপকভাবে আনন্দে উদ্দোলিত হয়ে আজকে যে জায়গায় এসেছি তার একটু আগে যদি যাই, কিছুদিন আগেও একদম ক্লাব ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত রবীন্দ্রনাথের ব্যাপক চলাচল ছিল, ব্যাপক বিস্তৃতি ছিল। আজকে এখানে এমন এক জায়গায় এসেছি, এ রাজ্যের যারা এইগুলি নিয়েই চর্চা করেন, সাহিত্য সংস্কৃতি শুধু নয় বিভিন্ন বিষয়েই চর্চা করেন, তাদের কাছেই আজকে এসেছি। তাদের যে আড্ডাস্থল, যেখানে বসে তারা সময়ের একটা অংশ কাটান, সেখানেই চলে এসেছিলাম। অধ্যাপক মণিশঙ্কর মিশ্র আমার ডান দিকে আছেন, তার কাছে জানতে চাইব, স্যার যদি বলেন যে এই মুহূর্তে এই যে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র সংস্কৃতি আপনি কিভাবে দেখছেন? আগামীকাল তো রবীন্দ্রনাথের জন্মদিন, ১৬৪তম জন্মদিনকে সামনে রেখে। আগামীকালকে ২৫শে বৈশাখের আজকে এই প্রাক মুহূর্তে, প্রাক সন্ধ্যায় আপনি যে প্রশ্নটা করলেন, রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একদম, মানে বাঙালির অস্তিত্ব, আমার নিজের ব্যক্তিগত অস্তিত্ব রবীন্দ্রনাথ ছাড়া তার মানে নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আমার আনন্দের মুহূর্তে রবীন্দ্রনাথ আছেন, আমার দুঃখের মুহূর্তেও রবীন্দ্রনাথ আছেন, আমার চিন্তা চেতনার তে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। সুতরাং রবীন্দ্রনাথ ছাড়া, রবীন্দ্রনাথের খালি গান নয়, কবিতা নয়, তার প্রবন্ধ, তার চিন্তাধারা, তার কর্ম, প্রত্যেকটা বিষয়ে বাঙালি জাতির সাথে, এবং রবীন্দ্রনাথকে খালি বাঙালি জাতির সাথে ধরলেও ভুল হবে, কারণ তিনি তো আন্তর্জাতিকতাতে বিশ্বাস করতেন। তার জাতীয়তাবাদ তো আন্তর্জাতিকতাবাদ, সেটা তো আন্তর্জাতিকতা। এবং সেটাতে মানে আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আমার মনে হয় আরও বেড়ে গেছে যখন আমরা পৃথিবীর অনেক দেশেই দেখতে পাচ্ছি, বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি যে উগ্র একটা জাতীয়তাবাদী চিন্তাধারা উঠে আসছে, এবং যে জাতীয়তাবাদের ভিত্তিটাই হচ্ছে হিংসা, দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে থেকে প্রায় ১০০ বছর আগে রবীন্দ্রনাথ সেখানে এই ধরনের জাতীয়তাবাদ তো তখনও উঠে এসেছিল, এবং সেটাকে মানে তিনি চ্যালেঞ্জ করেছেন, তার অল্টারনেটিভ দেওয়ার, তার বিকল্প দেওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং মজার কথা হলো, আজ আমাদের আধুনিক ভারতবর্ষের ইতিহাসে যে দুজন লোককে আমরা আমাদের পাথেয় হিসেবে ধরে থাকি, একজন হচ্ছেন মহাত্মা গান্ধী, আরেকজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের মধ্যে এত অমিল, এতটাই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতের পার্থক্য ছিল, কিন্তু একটা জায়গায় তো দেখুন, আজকের দিনেও আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন লোকের মধ্যে অনেক মতের পার্থক্য, কিন্তু তখনও তো ছিল মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। কিন্তু কি পরিমাণ মতভেদ ছিল, রেসপেক্ট, কি পরিমাণ রেসপেক্ট একে অপরের সাথে ছিল। এই মহাত্মা শব্দটাই তো মানে সেই রেসপেক্টটা, মানে সেটার থেকে আমাদের মানে শিক্ষণীয় আছে যে আজকের দিনে আমরা মতের পার্থক্য হতে পারে, কিন্তু সেটা যাতে মনের পার্থক্য না হয়ে দাঁড়ায়। সুতরাং রবীন্দ্রনাথ আমাদের সেই জিনিসটাই শেখায় আমার মনে হয়, যে মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু মনের পার্থক্য যাতে না হয়। কারণ আলটিমেটলি সবশেষে পৃথিবীতে সবাইকে নিয়ে, সব ধরনের জাতি, বর্ণ, ধর্ম, সব কিছুকে নিয়ে, সবাই বিভিন্ন ধরনের লোককে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, আমাদের থাকতে হবে। এই সুন্দর পৃথিবীটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে। এবং রবীন্দ্রনাথ ঠিক ওই জায়গাটাই আমার মনে হয়েছে, আমার কাছে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজকের দিন এই জায়গাতেই, যে রবীন্দ্রনাথ সেই প্রায় ১০০ বছর আগে তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন। ঠিক, আসলে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের পক্ষে চলা প্রায় অসম্ভব জায়গায় দাঁড়িয়েছে। সম্রাট বাবুর কাছে যাব এরপর। আমাদের
আপনার কাছে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সেই একই জায়গায় অধ্যাপক সম্রাট গোস্বামী মহোদয়কে। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিকতা তো আছেই, কোনো সন্দেহ নেই। আমরা কিভাবে দেখছি এই আগামীকাল রবীন্দ্রনাথের জন্মদিন 164তম, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রবীন্দ্রনাথ একজন বিশ্ব নাগরিক। আমরা যতটুকু রবীন্দ্রনাথকে পড়েছি, রবীন্দ্রনাথকে শুনেছি, তার ছবির মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, মূলত তার নাটকের মধ্যে দিয়ে, এবং পরবর্তীকালে যখন আমি গ্রামোন্নয়ন বিভাগে কাজ করি, গ্রামোন্নয়নে তার যে চিন্তাধারা, তার যে কাজ, সেইগুলোর মধ্যে দিয়ে তখন দেখেছি যে সত্যি রবীন্দ্রনাথ একজন বিশ্ব নাগরিক, এবং উন্নয়নের জন্য তার যে চিন্তাভাবনা, আপনি দেখবেন যে উন্নয়নের জন্য মহাত্মা গান্ধীর চিন্তাভাবনার সঙ্গে অনেক জায়গায় তার হয়তো চিন্তাভাবনার ফারাক আছে, কিন্তু অনেক জায়গায় তাদের মধ্যে অনেক মিলও আছে। একদম। তো সেই দিক থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যে নিজের কাজের মাধ্যমে তার যে সত্তা, সেই সত্তাকে কোনোদিন হারিয়ে ফেলা যায় না। রবীন্দ্রনাথ আমাদের দুঃখে আনন্দে সবসময়তে আমাদের পাশে আছেন, এবং তার যে কর্ম, তার যে চিন্তা, সেইগুলো তার কাজের মধ্যে দিয়ে শান্তিনিকেতনে যতটা প্রতিফলিত হয়েছে, বিশ্বভারতীর মধ্যে এটা দিয়ে। কি গ্রামীণ উন্নয়নকেও দেখবেন এর পাশাপাশি? অবশ্যই, শান্তিনিকেতনে অবশ্যই। কেন গেল? বোলপুর না গেলেন, উনি তো জোড়াসাঁকোতেই করতে পারতেন। হ্যাঁ, যেমন জার্মানির বিখ্যাত গটেনজেন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির আদলে তৈরি হয়েছিল শান্তিনিকেতন, মানে বিশ্বভারতী শান্তিনিকেতনের কাছে। এবং সেখানে কিন্তু শিক্ষার যে আদর্শ রবীন্দ্রনাথ উপস্থাপিত করতে চেয়েছিলেন, সেটাই হচ্ছে সাধারণ শিক্ষা আদর্শ। শিক্ষার যেটা মূল কথা, যে পুঁথিগত বিদ্যা নয়। উনি এক জায়গায় বলেছেন না, যে বিদ্যাকে বাহন করতে হবে, বহন করে নয়। সেই জায়গা থেকেই উনি বলতে চেয়েছিলেন, আমরা যতটুকু বুঝি আর কি, যে বিদ্যা এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষের সার্বিক বিকাশ ঘটাবে, মানবতার বিকাশ ঘটাবে। হুঁশ, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন তার সময়, যে হুঁশ, মান এবং হুঁশ একটা ক্যারেক্টার বিল্ডিং, সেটা কিন্তু রবীন্দ্রনাথ তো বলে গিয়েছিলেন, শুধু না পড়েও গিয়েছিলেন তার বিশ্বভারতী প্রতিষ্ঠান স্থাপনের মধ্যে দিয়ে। পরবর্তীকালে বিভিন্ন সময় সমাজের পরিবর্তন, আস্তে আস্তে তার কার্যক্ষমতা, কার্যকারণ, সেগুলোরও পরিবর্তন হয়েছে। কিন্তু তাই বলে যে রবীন্দ্রনাথের সত্তা, রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথের কর্ম, এগুলো যে পরিবর্তন হয়ে গেছে তা নয়। আমি বিশ্বাস করি যে আমরা আবার হয়তো রবীন্দ্রনাথের কাছে ফিরে যাব, এবং ফিরে গিয়ে তার আদর্শ, তার মতাদর্শ অনুযায়ী আবার আমরা মানুষ গঠনের কাজ করব, দেশ গঠনের কাজ করব। অসাধারণ কথা বললেন যে আবার আমাদের রবীন্দ্রনাথের কাছেই ফিরে যেতে হবে। যেখানেই যেদিকেই তাকাই, ঘুরে ফিরে সেই রবীন্দ্রনাথের কাছে আসতেই হবে। এবার ডক্টর সেলিম সাহেবের কাছে যাব। আপনাদের প্রত্যেকেরই পরিচিত সেলিম সাহেব, অনেকক্ষণ কথা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে। এই মুহূর্তে, এই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে? আসলে আজকের দিনে না, আমার কাছে রবীন্দ্রনাথ চিরন্তন। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা জীবন দর্শন, আমাদের যাপনের অঙ্গ। কেন বলছি? কারণ রবীন্দ্রনাথ একটা দীর্ঘ হয়তো জীবন বেঁচেছিলেন, ৮০ বছরের জীবন, কিন্তু তিনি যে সৃষ্টিটা করেছেন, তার যে কর্মকাণ্ড, তার যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, সেটা ৮০-র কয়েক গুণ। এবং বহু মানুষের সম্মিলিত প্রয়াসও কিন্তু এই জায়গাটায় পৌঁছানো যায় না। এক জীবনে তিনি যেটা করে গেছেন, তিনি সারা জীবন ধরে সৃষ্টিশীল ছিলেন, তিনি কর্মচঞ্চল ছিলেন। এবং রবীন্দ্রনাথ আমার কাছে জীবন দর্শন এই কারণে যে রবীন্দ্রনাথ মানে হচ্ছে মানবতা, রবীন্দ্রনাথ মানে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধিতা, রবীন্দ্রনাথ মানে গণতন্ত্রের জন্য উচ্চকণ্ঠ, রবীন্দ্রনাথ মানে হচ্ছে জীবনে বেঁচে থাকার একটা জীবনকাঠি। তিনি প্রায় সমস্ত জায়গায় সমস্ত বিষয়ে কিন্তু কথা বলছেন, এবং নিরন্তর চেষ্টা করে গেছেন যে একটি গণতান্ত্রিক সভ্য সমাজ ব্যবস্থা কেমন হবে, তার জন্য তিনি চেষ্টা করে গেছেন। এবং তার ব্যক্তিগত জীবন থেকেও আমাদের অনেকটা শিক্ষা আছে। ধরুন যে ১৯০২ থেকে ১৯০৫-৬-এর মধ্যে যখন পরপর তার পরিবারে বিপর্যয় নেমে আসছে, ব্যক্তি জীবনে তিনি স্বজন হারা হচ্ছেন, স্ত্রীকে হারাচ্ছেন, পিতাকে হারাচ্ছেন, অনেক ঘনিষ্ঠ আত্মীয় বিয়োগ ঘটছে, তখনও ধীর স্থির
সমাহিত রবীন্দ্রনাথ কিন্তু চূড়ান্ত সৃষ্টিশীল, এবং তার পরবর্তী সময়তেই আমরা কিন্তু 5 বছরের মাথায় গীতাঞ্জলি পেলাম। ঠিক। এবং তিনি একই সঙ্গে বাংলাতে যেমন লিখছেন তেমনি ইংরেজি যখন গীতাঞ্জলি অনুবাদ করছেন, এই নিজস্ব অনুবাদ বলেই গীতাঞ্জলির যে অরিজিনালিটি বলুন, নিজস্বতা এইটা, এবং সেটাই তাকে নোবেল প্রাইজ পেতে 1913 সালে সাহায্য করেছে। ঠিক, একদম। এবং রবীন্দ্রনাথের কতগুলো জায়গা, বিশেষ করে আমি বলবো আজকের দিনে যদি আপনি বলেন, আমি কেন বলছি রবীন্দ্রনাথ চিরন্তন, যে রবীন্দ্রনাথের জীবন দর্শন থেকে আমাদের যে বেঁচে থাকার রসদ প্রতি মুহূর্তে, ধরুন আমরা অতি ক্ষুদ্র, আমরা মহাসাগর বা মহাসিন্ধু তীরে দাঁড়িয়ে তার গভীরতা মাপতে গেলে যতটা অসহায় মনে হয় নিজেকে, আমাদের মতো সাধারণ মানুষ যারা সাহিত্যের ছাত্র নই, আমাদের কাছে রবীন্দ্রনাথকে পরিমাপ করা, মূল্যায়ন করা ঠিক ততটাই সেরকমই। তারপরেও যেহেতু রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, দর্শনের সঙ্গে জড়িত, যাপনের সঙ্গে জড়িত, তাই তাকে নিয়ে দু চার কথা বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধ, তার পরবর্তী সময় রবীন্দ্রনাথ ব্যথাতুর হৃদয়ে যুদ্ধ বিরোধী যে ভূমিকা, তার একটা চরম যুদ্ধ বিরোধী ভূমিকা, তিনি বলছেন যুদ্ধ হচ্ছে মানবতার শত্রু, এবং যুদ্ধ বিরোধী ভূমিকায় তিনি কথা বলার সময় তিনি একটা অদ্ভুত জায়গা বলছেন যে আসলে ফাঁসিবাদের বিরোধীকে নাগিনীরা চতুর্দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী একটা পরিহাস মাত্র, শোনাইবে ব্যর্থ পরিহাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। অর্থাৎ আজকের দিনে দেখুন তাই, যখন চতুর্দিকে একটা বিষাক্ত নিঃশ্বাস, মানুষের স্বার্থপরতা, স্বার্থ উন্মাদনা, ভেদাভেদ, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কিন্তু ওই সময় দাঁড়িয়ে যেটা বলছেন সেটা আজও কিন্তু চিরন্তন, আজও কিন্তু চিরসত্য। আজকে যখন দেখি সম্প্রদায়, জাতি, ধর্ম নিয়ে রাজনীতি, ভেদাভেদ, সেই সময় আজ থেকে কত বছর আগে তিনি বলে যাচ্ছেন, হেতা আর্য হেতা অনার্য হেথাই দ্রাবিড় চীন, সখুন মোগল পাঠান একধে হলো লীন। এই যে শান্তির বাণী, এই যে সম্প্রীতির বাণী, এই যে চিরন্তন একটা মানবতার বাণী। এবং আজকে একটা বিষয় নিয়ে আমাদের মাঝে মাঝে দ্বন্দ্ব হয়, আমাদের যে জাতীয়তাবাদ, আসলে রবীন্দ্রনাথ ছিলেন আন্তর্জাতিকতাবাদী। তিনি আন্তর্জাতিকতায় বিশ্বাস করতেন, আন্তর্জাতিকতায় বিশ্বাস করতেন বলেই কোনো আঞ্চলিকতা কখনো তাকে ঘিরে ধরেনি। তিনি প্রথম যেমন সম্মান পাচ্ছেন ত্রিপুরার মহারাজার কাছ থেকে ভগ্ন হৃদয় কবিতার জন্য, এবং এই সম্মাননা তাকে সারা জীবন কিন্তু কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করে অথবা সম্পর্কে আবদ্ধ করেছে। তাই এই ছোট্ট রাজ্য, প্রত্যন্ত পার্বত্য রাজ্যে তিনি কিন্তু বারবার এসেছেন, 7 বার এসেছেন। এখানে তিনি নাটক রচনা করেছেন, বিসর্জন নাটক, এখানকার সমাজ, এখানকার চালচিত্রকে বোঝার চেষ্টা করেছেন, এবং যার জন্য 1900 সালে দ্বিতীয়বার কিন্তু রাধাকিশোর মানিক্য তাকে আবার সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। অর্থাৎ ত্রিপুরার সঙ্গে তার যে একটা সুদীর্ঘ ইতিহাস। তিনি শিলংয়ে থাকতেন, তিনি ভারতবর্ষের সমস্ত জায়গায় যেতেন, তিনি শিলাইদহে জমিদারি পরিচালনা করেছেন, শান্তিনিকেতনের শিক্ষার পরিমণ্ডল গড়ে তুলেছেন। আবার একই সঙ্গে তিনি ইউরোপের কান্ট্রিগুলো একটার পর একটা ভিজিট করছেন। তিনি রাশিয়ায় গেছেন, ওখানে গিয়ে রাশিয়ার চিঠি লিখছেন, এবং তিনি বারবার বলছেন যে ফ্যাসিবাদ বিরোধিতা এটা আমাদের কর্তব্য, সাম্রাজ্যবাদ বিরোধিতা এটা আমাদের কর্তব্য। এবং সাম্রাজ্যবাদ হচ্ছে নাগিনীর মতো একটা বিষাক্ত নিঃশ্বাস, সম্প্রীতি এটা আমাদের রক্তে থাকা উচিত, এবং মানবতা, সবার উপরে মানবতা। আপনি শুনলে অবাক হবেন যে ভারতবর্ষে যতটুকু রবীন্দ্র চর্চা হয় তার থেকে অনেক বেশি রবীন্দ্র চর্চা হয় জাপানে। এবং জাপানে ওরা অনেক বেশি অন্তর্জাল এবং কম্পিউটার, গণক যন্ত্র, এইটাকে ব্যবহার করে রবীন্দ্র চর্চা একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। অর্থাৎ রবীন্দ্র চর্চার অন্য মাত্রা জাপানে আছে। এমনকি ইংল্যান্ডে এরকম মানুষও ছিলেন, তার স্বজন, স্বামী, সন্তান সমস্ত কিছু হারিয়ে এক মধ্যবয়সী 40-45 ভদ্র মহিলা, তিনি মৃতপ্রায় এবং জীবন সম্পর্কে যখন আশা ছেড়ে দিয়েছেন, সেই সময় তার হাতে পৌঁছয় রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। গীতাঞ্জলি পাওয়ার পর তার মনে হলো জীবনের অন্য মানে আছে, আমাকে বাঁচতে হবে। আমি এই জন্য বলছিলাম রবীন্দ্রনাথ জীবনকাশী, এবং তিনি এই গীতাঞ্জলি থেকে এতটা ইন্সপায়ার্ড হলেন, অনুপ্রাণিত হলেন, যে পরবর্তী সময় তিনি কিন্তু এই গীতাঞ্জলিকে কেন্দ্র করে বাকি জীবনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্য তিনি উদ্বেল হয়ে পড়লেন, এবং পরে দেখাও করলেন। আমি এটা বলছি যে রবীন্দ্রনাথের যে আন্তর্জাতিকতা, রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ, এবং আমি শেষ করবো এইভাবে যে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ আজকের দিনে কেন প্রাসঙ্গিক আমি বলছি। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ কিন্তু বারবার বলছেন উনি যে আমার জাতীয়তাবাদ প্রাচ্যের জাতীয়তাবাদ, আমাদের প্রাচ্য সভ্যতার জাতীয়তাবাদ, যে সভ্যতায় পাশ্চাত্য সভ্যতার মতো হেড দ্য নেভার টু লাভ ইয়োর কান্ট্রি, তোমার দেশকে ভালোবাসার জন্য তোমার প্রতিবেশী রাষ্ট্রকে ঘৃণা করার দরকার নেই। আমার প্রাচ্যের জাতীয়তাবাদ হচ্ছে মানবতাবাদী জাতীয়তাবাদ, সম্প্রীতির জাতীয়তাবাদ, ভালোবাসার জাতীয়তাবাদ। যে আমারই সোনার ধানে গিয়াছে ভরি, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। তার মানে আমি মানুষ,
আমার কর্মতৎপরতা, আমার সৃজনশীলতা, আমার সম্প্রীতি, আমার ভালোবাসা আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে এই সমাজ, এই সভ্যতা আমার ওই সোনার খনিতে, আমার এই সোনার ফসলে ভরে উঠবে। এবং সত্যি সত্যি আমার ভালোবাসা, আমার জাতীয়তাবাদ, আমার দেশকে ভালোবাসার জন্য আমার প্রতিবেশীকে ঘৃণা করার দরকার নেই, কোনো সম্প্রদায়কে ঘৃণা করার দরকার নেই, কোনো জাতিকে ঘৃণা করার দরকার নেই। এখানেই রবীন্দ্রনাথের সার্থকতা, এখানেই রবীন্দ্রনাথের সৃষ্টি তৎপরতা। এবং রবীন্দ্রনাথকে যদি আমরা বলি, সত্যি সত্যি রবীন্দ্রনাথ আমাদের বাঙালি জীবনে, ভারতীয় জীবনে, মানব জীবনে তিনি সত্যি সত্যিই বিশ্বগুরু, তিনি বিশ্বকবি। এই জন্যই তার যথার্থ এই উপাধি যে তিনি বিশ্বকবি। এবং তিনি একই সঙ্গে প্রতিবাদটাও জানতেন। ঠিক। তিনি জালিয়ানওয়ালাবাগের পরে কিন্তু নাইটহুড উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। ত্যাগ করে দিয়েছেন। অর্থাৎ তিনি জানতেন যে প্রতিবাদটাও ঠিক কোন জায়গায় কোথায় করতে হয়। ঠিক। এটাও একটা বিরল দৃষ্টান্ত। একদম। তাই রবীন্দ্রনাথ আমার যাপনের রবীন্দ্রনাথ, আমার ভালোবাসার রবীন্দ্রনাথ, আমার জীবন দর্শনের রবীন্দ্রনাথ। আসলে এই দর্শনটা নিয়েই রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে থাকতেই আমরা ভালোবাসি, এইভাবেই আমরা এগিয়ে যাব। আসলে রবীন্দ্র স্মরণ বা রবীন্দ্র প্রীতি এবং রবীন্দ্রনাথের প্রতি আমাদের শ্রদ্ধা চিরন্তন। যে যেভাবেই ব্যাখ্যা করি না কেন, যে যেখানেই, যে সমস্যাতেই পড়ি না কেন, বারবার যেন মনে হয় রবীন্দ্রনাথ আমাদের সামনে ত্রাতার ভূমিকায় এসে উপস্থিত হয়েছেন। মানি বা না মানি, যত সমালোচনাই হোক, রবীন্দ্রনাথের পরিপূরক একমাত্র রবীন্দ্রনাথই। আজকে এটুকুই থাক। খবরদার কথা নয়ের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।